যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর ২ শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশের পর চীন রাশিয়ার উদ্বেগ। বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলছে মস্কো। স্থগিত রাখার আহ্বান বেইজিংয়ের। পুনরায় যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত। শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান। এবং পর্তুগালে দুর্বৃত্তের হামলায় প্রবাসী বাংলাদেশের মৃত্যু। কমিউনিটিতে শোকের ছায়া, বাড়ছে আতঙ্ক। হামলাকারীর বিচার দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $৫০ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৬০০। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও ১১ জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $৫০ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় ৭,০০০ টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। ২ বছর পর আবারও খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের দরজা। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। গাজাবাসীর কাছে বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষা নয়, জীবনের নতুন সূচনার প্রতীক। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে থমকে যায় গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান। ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের আগে গাজায় ছিল ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে পড়াশোনা করতেন ২,২৬,০০০ শিক্ষার্থী। কিন্তু সংঘাত সেই শিক্ষা অবকাঠামোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব। যুদ্ধ, ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুতির পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। আবারও ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠছে শিক্ষার্থীদের পদচারণায়। ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই ২ বছর ছিল যুদ্ধ আর ভয়ের সময়। পড়াশোনা অনলাইনে করা খুবই কঠিন ছিল। এখন আবার সরাসরি ক্লাসে ফিরতে পারছি। এটা আগের চেয়েও ভালো লাগছে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এখনও সেখানে দখলদার বাহিনীর তাণ্ডবের চিহ্ন। গুলি ও গোলার দাগে জর্জরিত ভবনের মেরামতের কাজ চলছে।
চিকিৎসা অনুষদে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি থেকে যা পাওয়া যায় তা দিয়ে চলছে পুনর্গঠনের চেষ্টা। 2 বছর পর আবার ক্লাসে ফেরা মানে আমাদের জীবনে নতুন আশা ফিরে পাওয়া। বিশ্ববিদ্যালয় এখনো টিকে আছে, মানে আমরাও টিকে আছি। এটাই নতুন জীবনের শুরু। আন্তর্জাতিক মহলের মতে ধ্বংসের ভেতর থেকেও গড়ে উঠছে নতুন স্বপ্ন। গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার এই পদক্ষেপকে শিক্ষা নয়, জীবনেরই পুনর্জাগরণ বলে মনে করছেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ। 33 বছর পর মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে। ট্রাম্প জানিয়েছেন নতুন এই পরীক্ষা অবিলম্বে শুরু হবে। এর আগে 1992 সালে শেষবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ওয়াশিংটন। 1942 সালে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোয় ট্রিনিটি নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। কয়েক সপ্তাহ পরই হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয় পারমাণবিক বোমা। এটাই বিশ্বকে ঠেলে দেয় পারমাণবিক যুগে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র 1050টির বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দীর্ঘ 33 বছর পর আবারও মার্কিন সমর দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে আর তাই যুক্তরাষ্ট্রেরও সমানতালে শুরু করতে হবে। এরপরই পেন্টাগনকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। বিশ্লেষকরা বলছেন এটিকে শুধু সামরিক সিদ্ধান্ত নয়, চীন ও রাশিয়ার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও বলা যায়। সম্প্রতি পারমাণবিক টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় রাশিয়া, আর চীন দ্রুত বাড়াচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার। এমনকি 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াবে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5200টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে প্রায় 1770টি মোতায়েন করা আছে। 1967 সালে এই সংখ্যা ছিল 31,000-এরও বেশি। এই বিশাল ভাণ্ডার 3টি ভাগে ব্যবহার হয়: স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SLBM, আর বিমান থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক বোমা ও ক্রুজ মিসাইল। সর্বশেষ 1992 সালে নেভাদায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই কার্যকর ছিল পরীক্ষার উপর স্বেচ্ছা স্থগিতাদেশ। কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে দীর্ঘদিনের পুরনো অস্ত্র কার্যকর কিনা তা যাচাইয়ের সময় এসেছে। নতুন এই সিদ্ধান্ত বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ফের উস্কে দিতে পারে বলেই মনে করেন সমালোচকরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া চীন। এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেন রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান। একই সুরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার অবশ্যই মানতে হবে। 33 বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বিশ্বে বর্তমানে 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বড় ভান্ডার হিসেবে রাশিয়ার আছে এ ধরনের প্রায় 5,500 অস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,000-এর বেশি। এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% মালিক। চীনের হাতে আছে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবার বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, চীনের সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদান আমদানি করছে তেহরান। অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে বলে নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় ফের যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চলছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্র। চীনের সহায়তায় তেহরান এ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করা হয়। তাদের দাবি, চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট পাঠানো হয়েছে ইরানের বন্দর আব্বাসে। এগুলো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ক্ষয়ক্ষতি পূরণে এটি ইরানের পুনর্গঠন কর্মসূচির অংশ বলে মনে করছে পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে বেশ কিছু জাহাজ ও চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইরান বর্তমানে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বা অস্ত্র লেনদেন করতে পারবে না। পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে তেহরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ। এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানান, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে। আরও বলেন, গেল জুন মাসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র প্রকল্প নেই। তবে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা কিছুটা কমিয়েছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেন গ্রোসি। ইরানে বড় শিল্প স্থাপনা রয়েছে যেখানে কিছু কার্যক্রম চলছে, তবে স্পষ্টভাবে জানাচ্ছি এর মানে এই নয় যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কাজ চলছে। এ অবস্থায় ইরান ইসরায়েল সংঘাতের জেরে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান পরমাণু বৈঠক পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। বলেন, ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আবারও আলোচনা শুরু হলে কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদী দোহা। রাইসা জান্নাত, সময় সংবাদ। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 6 নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তিরক্ষায় আরও বিধান রেখে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হবে, যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার বিধান। এদিকে ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2100 জনের বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শান্তিরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালিবান প্রতিনিধিদের আলোচনার পর দুদেশ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী 6 নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুদেশের মধ্যে কোনো একটি দেশ শর্তভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়। এদিকে শান্তিরক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে তুরস্ক ও কাতার সরকার। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। চলতি মাসে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণ হারানোর পর 19 অক্টোবর উভয় পক্ষ দোহাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে আবারও সহিংসতে রূপ নিলে পুনরায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2000-এর বেশি ভারতীয় শিখ ধর্মাবলম্বীকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। ধর্মীয় উৎসব ঘিরে নাশকতা এড়াতে পাকিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রিন্স অ্যান্ড্রুর সমাধি ও রাজকীয় মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। পাশাপাশি অ্যান্ড্রুকে রয়্যাল লজ প্রাসাদ ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়, রাজা তৃতীয় চার্লস প্রিন্স অ্যান্ড্রুর সমাধি ও সম্মান প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন। এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্ডোসন নামে পরিচিত হবেন। প্রাসাদ ছাড়ার জন্য তাকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে বন্ধুত্বের কারণে অ্যান্ড্রুকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়, যদিও অ্যান্ড্রু বারবার এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। সম্প্রতি প্রয়াত ভার্জিনিয়া গ্রিফের আত্মজীবনী নোবোটিস গার্ল প্রকাশের পর বিতর্কে মুখে পড়েন 65 বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু। গ্রিফের বইটিতে অভিযোগ করেন অ্যান্ড্রু তার কিশোর বয়সে যৌন নির্যাতন করেছিলেন।
গিফ্রে ছিলেন দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের ঘনিষ্ঠজন। কয়েক মাসের মাথায় পর্তুগালে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন আরও এক প্রবাসী বাংলাদেশি। এতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীর দ্রুত বিচারের দাবি প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ২৮ অক্টোবর রাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শামীম হোসেনের সাইকেলটি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। পিছু নিলে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন। পর্তুগালের লিসবনের অদূরে সমুদ্র তীরের শহর কোস্টা কাপারিকায় ৫ বছর ধরে বসবাস শামীমের। কাজ করতেন একটি রেস্টুরেন্টে, পাশাপাশি করতেন ফুড ডেলিভারিও। হত্যাকাণ্ডের পরদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন কোস্টা কাপারিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। সহানুভূতি জানিয়েছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তাদের। ওনার হত্যাকাণ্ডের পর যে সরকারের প্রশাসনের যে গাফিলতিটা ছিল আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। 14-15 ঘন্টার লাশটা পড়েছিল। এটা কেন হলো, এটা একটা যে কারণেই হোক, এটার আমরা স্বচ্ছতা চাচ্ছি। 3-4 মাস আগেও একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার সেম ঘটনাই ঘটছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 30 অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাইতেছি আমাদের দূতাবাস পর্তুগালের গভর্নমেন্টের সাথে কথা বলে এটার জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এর আগে জুনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আরও এক বাংলাদেশি। কোস্টা কাপারিকা এলাকায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন। সুভিনির দোকানের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অভিবাসীদের টার্গেট করে পুরো পর্তুগালেই নেতিবাচক প্রচার অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থীরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় পর্তুগালের অভিবাসীরা সবচেয়ে কঠিন সময় পার করছে। বিভিন্ন স্থানে অভিবাসীদের উপর ঘটছে হামলার ঘটনা। এছাড়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপেও কোণঠাসা তারা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন পর্তুগিজরা অভিবাসীদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে তাদেরকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফ্রান্সের লুভার মিউজিয়াম চুরির ঘটনায় নতুন করে আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করা হলো। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে আগে গ্রেফতার হওয়া 2 জন চুরির সঙ্গে আংশিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে এই 2 জনই সেই সন্দেহভাজন যারা পাওয়ার টুল ব্যবহার করে মিউজিয়ামের অ্যাপলন গ্যালারিতে ঢুকে ফরাসি রাজমুকুট সহ প্রায় 88 মিলিয়ন ইউরো মূল্যের রত্ন চুরি করেছিল। প্যারিসের প্রসিকিউটর লর্ড বেকো জানিয়েছেন, জব্দ হওয়া ডিএনএ সূত্র ধরেই শনাক্ত করা হয় তাদের। অ্যাপল, মাইক্রোসফট ও আলফাবেটের মতো জায়ান্টদের পেছনে ফেলে এবার $5 ট্রিলিয়ন কোম্পানি হওয়ার দৌড়ে এগিয়ে এনভিডিয়া। কোম্পানির বাজার মূল্য এখন বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের চেয়েও বেশি। এআই ভিত্তিক এই কোম্পানিটি প্রভাব ফেলছে শেয়ার বাজারেও। মাত্র 3 মাসের মধ্যে বাজার মূল্য $1 ট্রিলিয়ন বেড়ে যাওয়ায় এখন $5 ট্রিলিয়ন মূল্যের কোম্পানিতে রূপান্তরিত হলো এআই ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া। এর মধ্য দিয়ে অ্যাপল, মাইক্রোসফট ও অ্যালফাবেটের মতো জায়ান্টদের পেছনে ফেলে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $5 ট্রিলিয়ন বাজার মূল্য অর্জন করল প্রতিষ্ঠানটি। কোম্পানিটি এর আগে $4 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করে গত জুলাইয়ে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হোয়াং জানিয়েছেন, $500 বিলিয়ন এআই চিপ সরবরাহের অর্ডার পেয়েছে এনভিডিয়া। একই সঙ্গে মার্কিন সরকারের জন্য 7টি সুপার কম্পিউটারও তৈরি করবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মত, এখন এনভিডিয়ার বাজার মূল্য বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের চেয়েও বেশি। হিসাব অনুযায়ী এই অঙ্ক ইউরোপের স্টক সূচক স্টক্স 600 অধীনস্থ কোম্পানিগুলোর মোট সম্পদ মূল্যের অর্ধেক। কোম্পানিটির এমন উত্থানকে শেয়ার বাজারে এআই খাতের ওপর আস্থার প্রতিফলন হিসেবে দেখা হলেও এর অতিমূল্যায়ন ঘটছে বলে সতর্কও করছেন অনেক বিশ্লেষক। তাদের ভাষ্যমতে S&P 500 ও নাসডাক 100 সূচকে এনভিডিয়ার ব্যাপক প্রভাব বিশ্ববাজারে বড় ধসের কারণ হয়ে উঠতে পারে। কারণ কোম্পানিটি বিনিয়োগকারীদের প্রত্যাশার চাপ সামলাতে না পারলে বাজারে সৃষ্টি হতে পারে বড় ধরনের বিপর্যয়।
এনভিডিয়া ছাড়া এখন পর্যন্ত $4 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে অ্যাপল ও মাইক্রোসফট। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। X-59 সুপারসনিক বিমানের সফল পরীক্ষা চালালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়ার আকাশে প্রথমবারের মতো উড্ডয়ন করলো এই বিমান। ঘন্টায় প্রায় 1490 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমানের মূল বৈশিষ্ট্য শব্দের চেয়েও কয়েক গুণ গতিতে চলতে পারে। আকাশে উঠছে বিমান, কিন্তু নেই কোনো গর্জন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নাসার তৈরি নতুন প্রজন্মের সুপারসনিক জেট X-59 শব্দের দেয়াল ভাঙলেও রাখে নিস্তব্ধতা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর ক্যালিফোর্নিয়ার প্লামডেলের লকহিড মার্টিন স্কাঙ্ক ওয়ার্কস ফ্যাসিলিটি থেকে আকাশে ওড়ে পরীক্ষামূলক বিমানটি। প্রায় 30 মিটার লম্বা এক ইঞ্জিনের এই জেট উত্তর দিকে ব্যাংক করে যায় এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের দিকে, যেখানে তার অবতরণের কথা ছিল। প্রথম ফ্লাইটে এটি সাবসনিক গতিতেই উড়ে, যা এই পরীক্ষায় প্রাথমিক ধাপ হিসেবে নির্ধারিত ছিল। ঘন্টায় প্রায় 1490 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমানের বিশেষ নকশা শব্দের বিস্ফোরণ সদৃশ সনিক বুম কমিয়ে আনে মৃদু সনিক থাম্পে। নাসা জানিয়েছে প্রথম ফ্লাইটটি ছিল সিস্টেম যাচাইয়ের জন্য, ঘন্টায় 240 মাইল গতিতে এবং তুলনামূলক কম উচ্চতায়। পরবর্তী পর্যায়ে এর গতি বাড়িয়ে শব্দের সীমা ছড়ানোর লক্ষ্য রয়েছে। গবেষকরা বলছেন, যদি এই প্রযুক্তি সফল হয় তবে ভবিষ্যতে জনবহুল নগরীর ওপর দিয়েও উঠতে পারবে সুপারসনিক বাণিজ্যিক বিমান শব্দ দূষণ ছাড়াই। 1976 সালে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের কনকর্ড শুরু করেছিল বাণিজ্যিক সুপারসনিক যাত্রা, কিন্তু উচ্চ ব্যয় ও দুর্ঘটনার কারণে 2003 সালে তা বন্ধ হয়ে যায়। নাসার X-59 তাই আবারও সুপারসনিক যুগের প্রত্যাবর্তনের আশায় নতুন আলো জ্বালিয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। 1,25,000 থেকে কমিয়ে 7,500 শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, যেখানে বলা হয়েছে আগামী 2026-27 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা 7,500 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যাদের বেশিরভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। এটি বাইডেন প্রশাসনের সময় নির্ধারিত 1,25,000-এর তুলনায় প্রায় 94% কম। মানবিক উদ্বেগ ও জাতীয় স্বার্থেই মূলত শরণার্থী প্রবেশের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এবার গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সহ প্রায় 45,000 গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন নীতিও। বৃহস্পতিবার থেকে নতুন এই নীতি কার্যকর হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রিন কার্ডধারীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর চরম আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরা। এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বাতিলের আগে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন নবায়নের আবেদন পেন্ডিং থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় ইউএসসিআইএস কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা গ্রহণ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, খাদ্য সহায়তার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের শাটডাউন বা অচলাবস্থার অবসানে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশ জুড়ে চলছে অর্থনৈতিক বিপর্যয়। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে লাখ লাখ মার্কিনী। অনেকেই নির্ভর করছে বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার উপর। এমন অবস্থায় দেশটির দরিদ্র মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। এতে ফুঁসে উঠেছে নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP, যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত। এ কর্মসূচির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এরিজোনা, কলোরাডো, কানসাস, উইসকনসিন সহ মোট 25টি অঙ্গরাজ্য। মামলায় বলা হয়েছে, SNAP কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বন্ধ হলে খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার, অপুষ্টি সহ নানাভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র নাগরিকরা। এমন অচলাবস্থার জন্য সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি পরস্পরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক এ টানাপোড়েনে চলমান প্রশাসনিক অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বড় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল আল রায় বিজনেস গ্রুপ সামিট 2025। সম্মেলনে যুক্তরাজ্য, স্পেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের শীর্ষ উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা অংশ নেন। এতে নিজ দেশের পণ্য সেবার গুণগত মান এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের জেদ্দায় বসে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে আল রায় বিজনেস গ্রুপ সামিট 2025। সামিটে অংশ নেন যুক্তরাজ্য, স্পেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও সহায়তা প্রদানের পাশাপাশি সৌদি আরবে আন্তর্জাতিক বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খোলাই এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। সম্মেলনে বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ীরা সৌদি আরবের নিজ দেশের পণ্য সেবার গুণগত মান এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীদের ব্যবসা লাইসেন্সিং ও বিনিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আয়োজকরা। সৌদি আরবের অভূতপূর্ব উন্নতির পদক্ষেপ ভিশন 2030 এখন নতুন দিগন্তের সুযোগ তৈরি করছে। ভিশন 2030 রিয়াদকে গড়ে তুলছে ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনের গ্লোবাল হাব হিসেবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন পাচ্ছেন শতভাগ মালিকানা, সহজ লাইসেন্স প্রক্রিয়া ও কর সুবিধা। প্রযুক্তি, উৎপাদন, পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি সহ প্রধান খাতগুলোতে উন্মুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। আজকের বাংলাদেশ ভিশন 2030-এর পথে এগিয়ে চলা উন্নয়ন ও স্থিতিশীলতার এক মডেল। আমরা শ্রদ্ধা জানাই সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে, যিনি যাত্রার সূচনা করেছেন। আমরা এগিয়ে যাচ্ছি এক টেকসই ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির পথে। ব্যবসায়ীরা জানান, এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে নিয়ে আমরা এইরকম ভাবে আমাদের বিজনেস গ্রুপ অফ যে থিঙ্কিং, যেটা আমাদের ফিউচার ফর 2030, ব্যবসার পরিধিটাকে আমরা সকলের সামনে আমরা উপস্থাপন করতে সামর্থ্য হব। আগামীতে এই ধরনের আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ব্যবসা ও বিনিয়োগ সুযোগ তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইতালিতে আশঙ্কাজনক হারে কমছে জন্মহার। এতে দেশটির অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোতে তৈরি হচ্ছে নানামুখী চ্যালেঞ্জ। জন্মহারের পতন এতটাই গুরুতর যে দেশটিতে এটি জরুরি অবস্থা হিসেবে দেখছে প্রশাসন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট।
ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমা সংস্কৃতির অন্যতম জন্মভূমি হিসেবেও বিবেচিত ইতালি। উন্নত আর সমৃদ্ধ দেশটি বর্তমানে জনসংকটে পড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো ISTAT এর তথ্য অনুযায়ী ইতালিতে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 2024 সালে মাত্র 3,70,000 নতুন জন্ম রেকর্ড করা হয়েছে। 1861 সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন জনসংখ্যা এবং টানা 16তম বছরের মতো জন্মহার হ্রাস। চলতি বছর এই পরিস্থিতি আরও অবনতির দিকে। 2025 সালের প্রথম 7 মাসে 1,98,000-এর কম নবজাতক জন্মগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6.3% কম। এছাড়া প্রজনন হার কমে দাঁড়িয়েছে মাত্র 1.13%, যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার 1.18% থেকেও কম। ইতালিতে জন্মের হার হ্রাস এবং এটি খুবই একটি উদ্বেগের বিষয়। আমরা আসলে ইতালিতে যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ইতালির অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা ভূমিকা রাখছি এবং এই দেশের যারা বৃদ্ধ রয়েছেন তাদের কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরাই করে থাকি। সো আমি মনে করি ইতালিয়ান সরকারের আমাদের এই প্রবাসীদের প্রতি আইনগতভাবে আরও সহনশীল হওয়া উচিত। সরকার যদি আমাদের প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এবং নাগরিকত্ব আইন শিথিল করতে হবে এবং যাতে জন্মসূত্রে নাগরিকত্ব দিতে পারে। জন্মহারের এই লাগামহীন পতন এবং মানুষের গড়ায়ু বাড়ায় ইতালির কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে। ISTAT এর পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা কর্মী বাহিনীতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2050 সালের মধ্যে 55 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা গত বছরের 61% থেকে বেড়ে 70% উন্নীত হতে পারে। একই সময়ে 65 থেকে 74 বছর বয়সী মানুষের মধ্যে কাজের সন্ধানকারী বা কর্মক্ষম মানুষের হার 11% বেড়ে 16% দাঁড়াতে পারে। এতে ভবিষ্যতে কর্মী বাহিনীর একটি বৃহত্তর অংশ প্রবীণ হবে, যা উৎপাদনশীলতা, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পূর্বসূরীরা এই সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও জন্মহার পতন ঠেকানো যায়নি। বিশেষজ্ঞদের মতে, যদি জন্মহারের এই নিম্নগতি রোধ না করা যায় তবে ইতালির অর্থনৈতিক স্থবিরতা আরও গভীর হবে এবং এর সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সময় সংবাদ, ইতালি। ইরাকের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রাচীন নিদর্শন। উরের রাজকীয় সমাধি থেকে শুরু করে ব্যাবিলনের ঐতিহাসিক স্থাপনা, সব জায়গাতেই দেখা দিয়েছে ক্ষয়ের ছাপ। প্রত্নতত্ত্ববিদদের আশঙ্কা, লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির মাত্রা বাড়তে থাকলে বিলীন হয়ে যেতে পারে কয়েক হাজার বছরের ইতিহাস। নাসিরিয়া প্রদেশের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে 4000 বছরের পুরানো উর নগরী। একসময় চন্দ্রদেব নান্নার উদ্দেশ্যে নির্মিত এই জিগুরাত ছিল সুমেরীয় সভ্যতার ধর্মীয় প্রাণকেন্দ্র। এখন সেই পিরামিডকৃতি স্থাপনা ক্ষয় হয়ে যাচ্ছে বালির দানা আর উত্তরের ঝোড়ো হাওয়ার দাপটে। দক্ষিণ ইরাকের উর নগরীর রাজকীয় সমাধিক্ষেত্রে দেখা মিলছে লবণের সাদা আস্তর। প্রত্নতত্ত্ব বিভাগের পরিদর্শকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মাটির ইট ধীরে ধীরে নরম হয়ে পড়ছে। এই ক্ষয়ই একসময় পুরো সমাধিক্ষেত্র ধসিয়ে দিতে পারে বলে মনে করছেন তারা। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে উরের রাজকীয় সমাধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের মুখে। লবণাক্ততা, উঁচু ভূগর্ভস্থ জলস্তর, তীব্র গরম ও খরা স্থাপনাগুলোর জন্য মারাত্মক হুমকি। অন্যদিকে উরের জিগুরাতের দ্বিতীয় স্তরও এখন ঝুঁকির মুখে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলির খননে পাওয়া 27 মিটার উচ্চতার স্থাপনাটি এখন টিকে আছে মাত্র 17 মিটারে। বালি আর উত্তরের বাতাসে ক্ষয়ে যাচ্ছে উত্তর দিকের দেয়াল, বিশেষ করে ডুবলাল মাখ মন্দির ও রাজকীয় কবর এলাকাগুলো। ব্যাবিলনের প্রত্নস্থাপনাগুলোর অবস্থাও একই রকম নাজুক। ইরাকের সংস্কৃতি, পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মন্তাসির আল হাসনাভি জানান, প্রাচীন ইট ও পাথরের গাঁথুনি একসময়কার কম লবণাক্ত মাটিতে টেকসই ছিল, কিন্তু 80-র দশকের ভুল পুনর্নির্মাণ প্রক্রিয়া আজ সেগুলোকে আরও দুর্বল করেছে। বাড়তি লবণাক্ততা ভূগর্ভস্থ শহরগুলোকেও ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা তার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের।
এবং পুনরায় যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান, আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত, শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।